এটা আমার জীবনের গল্প। আমার নাম মল্লিকা। আমার জীবনের সবচেয়ে জটিল, সবচেয়ে গোপন অধ্যায়টা আজ আপনাদের সামনে তুলে ধরব। এমন একটা সময় আছে যখন এই গল্পটা কাউকে বলা মানে নিজেদের কাছেই নিজে ছোট হয়ে যাওয়া। কিন্তু আজকাল দেখি এমন অনেক গল্পই আমাদের সমাজে চাপা পড়ে থাকে। আমরা যারা এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, তাদের জন্য এই গল্পটা একটা সান্ত্বনাও হতে পারে, আবার একটা সাবধানবাণীও হতে পারে। এই গল্পটা শোনার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। যদি গল্পটা ভালো লাগে, যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে বা এমন গল্প আরও শোনা উচিত, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে আরও অনেক চাপা পড়া জীবনের সত্যি কাহিনী সামনে আসবে। এবার শুরু করি আমার জীবনের সেই অধ্যায়। মা যখন রহিম সাহেবকে বিয়ে করার কথা বললেন, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমাদের ছোট সংসারটা মা একাই টেনেছেন অনেক বছর। বাবা চলে যাওয়ার পর মা আর আমার জীবনটা ছিল সাদামাটা, কিন্তু শান্ত। মায়ের হাসিটা কেমন যেন আজকালকার দিনে ফিকে হয়ে আসছিল। তাই যখন রহিম সাহেব এলেন, দেখলাম মায়ের চোখে আবার নতুন করে আলোর ঝলক। রহিম সাহেব দেখতে খারাপ নন, বেশ লম্বা, একটু মোটা ধাঁচের শরীর, মাথার চুলগুলো সামান্য পাতলা হতে শুরু করেছে। কথা বলেন খুব মিষ্টি করে, যাকে বলে একেবারে মাটির মানুষ। প্রথম দিকে আমার ভালোই লাগত, মনে হতো যাক, এবার মা একটু শান্তি পেলেন। বিয়ের পর আমরা সবাই উঠে এলাম রহিম সাহেবের ফ্ল্যাটে। নতুন সংসার, নতুন আসবাবপত্র, নতুন জীবন। মা তো আনন্দে আত্মহারা। তিনি সব সময় রহিম সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। দেখিস মল্লিকা, মা এক রাতে আমাকে বললেন, রহিম মানুষটা খুব ভালো। আমার তো মনে হয় ভগবান আমাদের জন্য ওকে পাঠিয়েছেন। এখন থেকে আর কোনো চিন্তা নেই। আমি হেসে মায়ের হাতে হাত রাখলাম। আমিও চাইতাম মায়ের সুখ। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করল। এই অস্বস্তিটা রহিম সাহেবের কোনো খারাপ ব্যবহারের জন্য নয়, বরং ওনার অতিরিক্ত ভালো ব্যবহারের জন্য। রহিম সাহেব আমার পড়াশোনার ব্যাপারে খুব খেয়াল রাখতেন। আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব জানতে চাইতেন। প্রথম প্রথম মনে হতো কত স্নেহশীল একজন মানুষ। বাবা চলে যাওয়ার পর বাবার ছায়াটা যেন আবার পেলাম। কিন্তু আস্তে আস্তে বুঝলাম ওনার দৃষ্টিটা কেমন যেন বদলে যাচ্ছে। যখন উনি আমার দিকে তাকান, তখন সেই দৃষ্টিতে শুধু বাবার স্নেহ থাকে না, কেমন যেন একটা গভীরতা থাকে, যেটা আমার ভেতরটা ছমছম করিয়ে দেয়। একদিন সন্ধ্যাবেলা আমি নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিলাম। মা তখন রান্নাঘরে ব্যস্ত। রহিম সাহেব এসে আমার ঘরের দরজায় দাঁড়ালেন। কি হচ্ছে মল্লিকা, পড়া বন্ধ করে নভেল? ওনার ঠোঁটে এক চিলতে হাসি। না, মানে একটু ব্রেক নিচ্ছিলাম। আমি উঠে দাঁড়ালাম। উনি ঘরের ভেতর এলেন, আমার টেবিলের কাছে এসে ঝুঁকে পড়লেন। ভালো, মাঝে মাঝে ব্রেক নিতে হয়, নইলে মাথা হাঁপিয়ে যায়। উনি যখন ঝুঁকলেন, তখন ওনার শরীরের গরম হাওয়া আমার গালে এসে লাগল। একটা অচেনা তীব্র গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। সেই মুহূর্তে আমার বুকটা কেমন যেন থুকথুক করে উঠল। মনে হলো ঘরে যেন হঠাৎ করে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে গেছে, আর আমরা দুজন অন্ধকারে দাঁড়িয়ে আছি। আমি দ্রুত সরে গিয়ে জানালার কাছে দাঁড়ালাম। তুমি কি কিছু বলবে বাবা? আমি ইচ্ছে করে বাবা শব্দটায় একটু জোর দিলাম। রহিম সাহেব হাসলেন, কিন্তু সেই হাসিটা কেমন যেন ম্লান লাগছিল। না, তেমন কিছু না, শুধু জানতে চাইছিলাম সব ঠিক আছে তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। উনি আর বেশিক্ষণ দাঁড়ালেন না, দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে শুধু একবার ঘুরে তাকালেন। সেই দৃষ্টিটা, সেটাই ছিল আসল অস্বস্তির কারণ। সেই দৃষ্টিতে একটা নিষিদ্ধ আকর্ষণ ছিল, যেটা আমাকে সেদিন সারা রাত ঘুমাতে দেয়নি। আসলে রহিম সাহেবের এই আচরণগুলো এমন ছিল না যে মাকে গিয়ে সরাসরি বলা যায়। তিনি কোনো বাজে কথা বলতেন না, কোনো অশালীন স্পর্শ করতেন না, সব কিছুই ছিল ভদ্রতার আড়ালে মোড়ানো। কিন্তু ওনার শরীরী ভাষা পাল্টে যাচ্ছিল। যখন আমরা একসাথে খেতে বসতাম, আমার মনে হতো সবার অলক্ষ্যে ওনার চোখ আমার শরীরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি শাড়ি পরলে বা একটু ফিটিং জামা পরলে ওনার চাহনি আরও গভীর হয়ে যেত। আমার মনে হতো এটা শুধু আমার মনের ভুল, হয়তো আমি অতিরিক্ত ভাবছি। উনি তো আমার মায়ের স্বামী, আমার সৎ বাবা, এমন কিছু ভাবাটাও পাপ। কিন্তু মনকে আর কতদিন বোঝানো যায়?
একদিন রাতে মা আর রহিম সাহেব ছাদে হাঁটছিলেন। তাদের ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছিল। আমি নিচে বসে টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ রহিম সাহেব নিচে এলেন। মায়ের কিছু একটা দরকার ছিল। সিঁড়ি দিয়ে নামার সময় সিনেমা দেখতে দেখতেই আমার পা দিয়ে অসাবধানে টেবিলের কোণে রাখা জলের গ্লাসটা পড়ে গেল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। হায় খোদা, এটা কি করলি মল্লিকা? আমি আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালাম। রহিম সাহেব দ্রুত আমার কাছে ছুটে এলেন। সাবধান, একদম দাঁড়াবে না, পা কেটে যাবে। তিনি প্রায় সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে সোফায় বসালেন। এরপর হাঁটু গেড়ে বসে কাঁচের টুকরোগুলো সরাতে লাগলেন। কিন্তু কাঁচ সরাতে সরাতে ওনার হাত অসাবধানে আমার হাঁটু ছুঁয়ে গেল। আসলে অসাবধানে নয়, আমি নিশ্চিত ছিলাম সেটা ইচ্ছাকৃত ছিল। একটা ইলেকট্রিক শক খাওয়ার মতো আমি কেঁপে উঠলাম। উনি দ্রুত হাত সরিয়ে নিলেন, কিন্তু ওনার চোখে ছিল এক মুহূর্তের জন্য ধরা পড়া উত্তেজনা। দুঃখিত, উনি ফিসফিস করে বললেন। ওনার নিঃশ্বাস আমার পায়ে এসে লাগছিল। সেই দুঃখিত বলার ভঙ্গিতে কোনো অনুশোচনা ছিল না, ছিল যেন একটা নীরব স্বীকারোক্তি, হ্যাঁ, আমি ইচ্ছে করেই ছুঁয়েছি। আমি মাথা নিচু করে রইলাম। লজ্জায়, ভয়ে নাকি এক অচেনা উত্তেজনায় বুঝতে পারছিলাম না। আমার শরীরের সব রক্ত যেন মাথায় উঠে যাচ্ছিল। বুকের ভেতরে ধুকপুক শব্দটা কানে তালা লাগিয়ে দিচ্ছিল। ঠিক আছে, আমি কোনো মতে পড়লাম। উনি উঠে দাঁড়ালেন। কাঁচের টুকরোগুলো তখনও মেঝেতে পড়ে আছে, কিন্তু আমরা কেউই সেদিকে খেয়াল করছিলাম না। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়েছিলাম। সেই নীরব চাহনিটা ছিল হাজারো কথার চেয়েও বেশি কিছু। সেই মুহূর্তে আমাদের মধ্যে যা ঘটছিল তার কোনো সামাজিক নাম ছিল না, তার কোনো মর্যাদা নেই। কিন্তু সেই রাতের অসাবধানী স্পর্শ আর নিঃশব্দ ঘনিষ্ঠতা আমাদের দুজনকে এক অদৃশ্য বাঁধনে জড়িয়ে দিল। সেই বাঁধনটা ছিল দুর্বলতা, আবেগ আর অপরাধের মিশ্রণে তৈরি। আমরা দুজনেই জানতাম আমরা যা করছি তা সমাজ, ধর্ম সব কিছুর চোখে ভুল। কিন্তু আমরা দুজনেই একে অপরের কাছে এক ধরনের আশ্রয় খুঁজে পেলাম। রহিম সাহেব আমার কাছে হয়ে উঠলেন এমন একজন মানুষ যিনি আমার গোপন ইচ্ছেগুলো পূরণ করতে পারেন, যিনি আমার ভেতরের অচেনা নারীকে জাগিয়ে তুলেছেন। আর আমার নীরবতা আর আত্মসমর্পণ ওনার কাছে ছিল এক ধরনের ক্ষমতা। এই সম্পর্কটা তৈরি হয়েছিল একটা ভুল ইশারার মাধ্যমে। তারপর সেটা টিকে ছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের আড়ালে। তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন, এই গোপন কথাটা জানাজানি হলে মায়ের কি হবে। মা জানতে পারলে উনি আর বাঁচবেন না মল্লিকা। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতেন, তুমি তোমার মাকে ভালোবাসো তো? আমি ভয়ে আর অপরাধবোধে চুপ করে থাকতাম। আর এটাই ছিল ওনার ব্ল্যাকমেইল করার মূল শক্তি। এইভাবে চলতে থাকলো আমাদের দিন। বাইরে আমরা নিখুঁত সৎ বাবা মেয়ে, ভেতরে আমরা দুজন নিষিদ্ধ সম্পর্কের সঙ্গী। রাতের অন্ধকার আর মায়ের অনুপস্থিতি হয়ে উঠল আমাদের ঘনিষ্ঠতার একমাত্র সাক্ষী। মা যখন বাড়ি ফিরলেন, আমি নিজেকে আয়নায় দেখছিলাম। আমার চোখের নিচে চাপা অপরাধবোধের কালো দাগ, কিন্তু চেহারায় ছিল এক অচেনা লাবণ্য, এক গোপন সম্পর্কের তীব্র আনন্দ। মা কিছু জানতে পারলেন না। তিনি হাসি মুখে রহিম সাহেবকে জড়িয়ে ধরলেন। আমি দেখছিলাম তাদের দুজনকে। আমার বুকের ভেতরে তখন একসাথে দুটো অনুভূতি, মায়ের জন্য করুণা আর রহিম সাহেবের জন্য তীব্র আকাঙ্ক্ষা, যা সমাজের সব নিয়মকে অস্বীকার করেছে। এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, কোনো সামাজিক মর্যাদা নেই। এটা এক গোপন পাপ, যা আমাদের দুজনের জীবনকে চিরকালের জন্য পরিবর্তন করে দিয়েছে। আমি জানি না এই গল্পটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আপাতত এই অন্ধকার স্রোতে ভেসে চলাই যেন আমার নিয়তি হয়ে দাঁড়িয়েছে।